ফের ভয়ঙ্কর অপারেশনে এবার আল কায়দার এক গুপ্তচরকে ভারতের পুনে থেকে গ্রেফতার করলো ভারতের গোয়েন্দা সংস্থা। ভিডিওটি শেষ অবধি দেখবেন, অনেকগুলো পয়েন্ট, অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো, যা কালকে পুনে এটিএস এর পক্ষ থেকে আমাদের সামনে নিয়ে আসা হয়েছে। এবং এই ভিডিও যদি আপনারা দেখেন, আপনারা নিজেরাই বুঝবেন আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা আমাদের ভিড়ে মিশে ক্রমাগত ভারতের বিপক্ষে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রগুলো দিনের পর দিন করছেন। পুনে থেকে যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার নাম জুবেইর, তার বয়স 37 বছর এবং তার ফোন থেকে লাদেনের একাধিক স্পিচ পাওয়া গেছে। পাকিস্তান সৌদির সঙ্গে যোগাযোগ রাখা এই জুবের আসলে আল কায়দার যে এজেন্ট তা কিন্তু আজকে ভারতের গোয়েন্দারা সরাসরি কোর্টে গিয়ে দাবি করেছেন। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন, এই জুবের কিন্তু পেশায় একজন আইটি প্রফেশনাল এবং মহারাষ্ট্রের যেখান থেকে এনাকে গ্রেফতার করা হয়েছে সেই অঞ্চলের প্রতিবেশীরা বলছেন, আমরা এতদিন জানতাম জুবেরের মতো শিক্ষিত হাইলি কোয়ালিফাইড একজন মানুষ আমাদের সঙ্গে থাকেন, আজকে ওনার আসল চেহারা দেখে বা জেনে আমরা রীতিমতো চমকে যাচ্ছি। জুবের যেখানে কাজ করতেন সেখানকার তথ্য আমাদের সামনে এসে, সেখানে বলা হচ্ছে তিনি বছরে 22 লক্ষ টাকা মায়না পেতেন, অর্থাৎ প্রতি মাসে প্রায় 2 লক্ষ টাকা বেতন এই জুবের কিন্তু পেতেও পুনের একটি কোম্পানি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার সুবাদে। অর্থাৎ এই লেভেলের একজন শিক্ষিত ব্যক্তি, হাইলি কোয়ালিফাইড প্রফেশনাল, এবং ভাবলে অবাক লাগছে যে আমাদের ভিড়ে মিশে থাকা আইটি প্রযুক্তিতে কর্মরত এই ব্যক্তি কিভাবে আল কায়দার হয়ে দিনের পর দিন গুপ্তচর বৃত্তি করে গেলেন। তথ্যগুলো কি কি পাওয়া গেছে একটু বুঝুন। পরবর্তীকালে এখানে তার বিপক্ষে ইউএপিএ ধারা লাগানো হয়েছে, মানে আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, দেশদ্রোহিতা ধারা মুম্বাই পুলিশের পক্ষ থেকে, পুনে এটিএস এর পক্ষ থেকে আদালতে তার বিপক্ষে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে আল কায়দার যে যোগ স্পষ্ট তা কিন্তু প্রমাণ করে দিয়েছে আমাদের মুম্বাই এটিএস, পুনে এটিএস। সেখানে তার কাছ দিয়ে 2টো ফোন পাওয়া গেছে। প্রথম ফোন থেকে সৌদি আরবের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী 2টো সিম পাওয়া গেছে, পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী একটি সিম পাওয়া গেছে, কুয়েতের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী একটি সিম পাওয়া গেছে এবং ওমানের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী আরেকটি নাম্বার পাওয়া গেছে। অর্থাৎ মিডিল ইস্ট এবং সেই পাকিস্তান যোগ স্পষ্ট ইঙ্গিত করে দিচ্ছে যে ভারতে বসে ভারত বিরোধী চক্রান্তে লিপ্ত ছিলেন এই 37 বছরের যুবক জুবেইর। পাশাপাশি তার পুরনো বাড়িতে সার্চ অপারেশন চালিয়ে আরও একটি ফোন পাওয়া গেছে এবং নতুন বাড়িতে 5টি দেশের সঙ্গে কথা হলেও 12টি সিম পুরনো ফোনে পাওয়া গেছে, যেখান থেকে অত্যন্ত ইম্পর্টেন্ট হলো 4টি সৌদির নাম্বার এবং একটি ওমানের নাম্বার পাওয়া গেছে। অর্থাৎ বুঝতেই পারছেন মিডল ইস্ট এবং পাকিস্তান যোগ এই জুবের কাণ্ডে কিন্তু ফের একবার প্রকাশ্যে এলো, যা ভারতের গোয়েন্দারা অত্যন্ত বিচক্ষণতার সাথে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়েছেন। এরপরে তথ্যগুলো শুনুন। তার ফোন, ল্যাপটপ, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস সিজড করে 1 টিবির বেশি ডাটা পাওয়া গেছে, যে ডাটায় ভারতের বিপক্ষে একাধিক তথ্য, একাধিক গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল এবং ভারতের বিপক্ষে বড়সড় অ্যাকশনের পরিকল্পনা যে ছিল সেই ডাটাগুলো থেকে কিন্তু উদ্ধার করা তথ্যের সকলের সামনে এসছে। পাশাপাশি তার ঘর থেকে বিভিন্ন তথ্যের মধ্যে ইম্পর্টেন্ট যেটি পাওয়া গেছে তা হলো উর্দু ট্রান্সলেশন করা ওসামা বিন লাদেনের একাধিক বাণী। অর্থাৎ তিনি লাদেনকে দেবতার স্থানে বসিয়েছিলেন এবং উর্দু ট্রান্সলেশনে তিনি যেরকম ভাবে স্পিচ দিতেন সেই স্পিচগুলো নাকি জুবের সারাদিন রাত ধরে শুনতো। পাশাপাশি একটি ম্যাগাজিন পাওয়া গেছে, সেই ম্যাগাজিনের নাম ইন্সপায়ার, এবং ওএসজি গান স্কুল, কিভাবে বন্দুক চালানো শেখানো হয় এবং গান স্কুলের একাধিক তথ্য পাওয়া গেছে, ওএসডি বোম স্কুলের তথ্য পাওয়া গেছে এবং আরো ইম্পর্টেন্ট বিষয় হলো কিভাবে AK-47 চালানো হয় তার ভিডিও, তার সম্পূর্ণ ডকুমেন্ট সেই জুবেরের কাছ থেকে পাওয়া গেছে। এবং আইইডি অর্থাৎ ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস কিভাবে বানানো হয় এবং সেটা কিভাবে কাজ করানো যায় সেই তথ্য কিন্তু জুবেরের ডকুমেন্ট থেকে কালকে পুনে এটিএস কিন্তু সিজ করে। দেখুন, আইইডি বিস্ফোরণের তথ্য এর আগে আমরা কোথায় বেশি দেখতে পাচ্ছি? পাকিস্তানে। পাকিস্তান সরকার আইইডি ব্যবহার করছে, কখনো পাকিস্তান সেনাবাহিনীর বিপক্ষে আইডি ব্যবহার করছে বালুচিস্তান লিবারেশন আর্মি, কখনো আবার টিটিপি অর্থাৎ তেহরিকি তালিবান আবার আইডি বিস্ফোরণে পাকিস্তান মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারকে গুঁড়িয়ে দিচ্ছে। অর্থাৎ বর্তমানে এই ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে টেরোরিস্ট অ্যাক্টিভিটিতে তা কিন্তু পরিষ্কার। সেই ডিভাইস কিভাবে বানানো হয় এবং কিভাবে ব্যবহার করা হয় সেই তথ্য কালকে পাওয়া গেল পুনের এই সফটওয়্যার প্রফেশনাল জুবেরের ঘর থেকে। আরো ইম্পর্টেন্ট বিষয় হলো এই তথ্যে এমন কিছু তথ্য এখানে পাওয়া গেছে
যার সবটা প্রকাশ্যে কিন্তু আনা সম্ভব হয়নি, বুঝতেই পারছেন কনফিডেন্সিয়াল একটি ডকুমেন্ট। এবার এই পার্টিকুলার বোম বানানোর যে মেটেরিয়াল জুবেরের ঘর থেকে পাওয়া গেছে, সেই মেটেরিয়ালগুলো পুলিশের তদন্তকারী অফিসাররাও কিন্তু এটাকে ডিকোড করতে পারেননি। ফলে তারা সরাসরি হাই এনার্জি মেটেরিয়াল রিসার্চ ল্যাবরেটরিতে এটা পাঠায় এবং ডিআরডিওর সাহায্য নেওয়া হচ্ছে। মানে ভারতের ডিআরডিও সাহায্য নিতে হচ্ছে এই ঘর থেকে যে এক্সপ্লোসিভ এবং যে বোম বানানোর মেটেরিয়ালগুলো পাওয়া গেছে সেগুলো ডিকোড করার জন্য। মানে আপনারা বোঝার চেষ্টা করুন যে কতটা ভয়াবহতা এই পুরো অপারেশনটার মধ্যে ছিল, কতটা ঝুঁকি কিন্তু এই ঝুঁকিপূর্ণ অপারেশন ভারতের গোয়েন্দারা করেছেন। কারণ সাধারণত যে এক্সপ্লোসিভ ব্যবহার করা হয়, যে কম্পোনেন্ট ইউজ করা হয়, তা কিন্তু পুলিশ খুব সহজে ডিকোড করতে পারে, কারণ এটার মধ্যে অস্বাভাবিকতা কিছু দেখা যায় না। কিন্তু এই জুবের এতটাই বুদ্ধিমান ছিলেন এবং এতটাই হাইলি কোয়ালিফাইড ছিলেন যে তিনি পুরো বিষয়টাকে অন্য লেভেলে নিয়ে চলে যান, যা ডিকোড করার জন্য ভারতের এই সরকার বিজ্ঞানীদের সাহায্য নিচ্ছে। মানে আমি ভাবলে অবাক হয়ে যাচ্ছি যে আমাদের ভিড়ে মিশে থাকা এই ব্যক্তি কিভাবে এই লেভেলে ভাবলেন এবং এই লেভেলে চিন্তাধারা তারা ভারত বিরোধিতায় কাজে লাগালেন। পাশাপাশি যে তথ্য উঠে এসছে সেখানে বলা হচ্ছে এই পার্টিকুলারলি যে ডকুমেন্ট, ডিআরডিও ডকুমেন্ট এবং এই ল্যাব টেস্টিংয়ের যে রিপোর্ট, সেই রিপোর্ট 3রা নভেম্বর অর্থাৎ কালকে পুনে এটিএস এর পক্ষ থেকে আদালতে তুলে দেওয়া হয়। পুনে এটিএস আদালতে দাবি করে যে বিভিন্ন জায়গায় ছানবিন করে, মানে খোঁজাখুঁজি করে নতুন নতুন ছেলেদেরকে আইডেন্টিফাই করে তারা রিক্রুটমেন্টের কাজ করছিলেন এবং এই রিক্রুটমেন্টের কাজ কাদের জন্য করছিলেন? আল কায়দার জন্য তারা করছিলেন, তা কালকে অফিসিয়ালি পুলিশ আদালতে জানিয়েছে। এবার কিভাবে এই রিক্রুটমেন্টের প্রসেসটা চলতো, এবার প্রসেসটা শুনুন, তাহলে বুঝবেন কেন এই পুরো বিষয়টি আরো ভয়াবহ আকার ধারণ করেছে। এবং এই প্রসেসের মধ্যে একটা মাদ্রাসার নাম জড়িয়ে গেছে, যে একটি নির্দিষ্ট মাদ্রাসাকে কাজে লাগিয়ে এই পুরো বিষয়টি চলতো এবং মাদ্রাসায় যে যুব সম্প্রদায়ের ব্যক্তিরা আসতো তাদেরকে রিক্রুট করা, তাদেরকে হাইলাইট করা, তাদেরকে আইডেন্টিফাই করা। এই প্রসেসটা কিভাবে হতে পারে আপনাদের আমি একটু ছোট করে ডেসক্রিপটিভ ওয়েতে বলি, আপনারা নিজেরাও গুগলে গিয়ে এই প্রতিবেদনটি পড়তে পারেন, আমি সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, প্রথমত এই জুবের নাকি কিছুদিন আগে, অ্যারেস্টের আগে, একটি হাইলি অ্যাগ্রেসিভ একটি স্পিচ দিয়েছিলেন। সেই স্পিচে তিনি কোরআন, খিলাফত এর এই ধরনের একাধিক কথাবার্তা তিনি কিন্তু বলেছিলেন। পুলিশের সন্দেহ হয় ঠিক সেখান থেকেই, এবং যে মাদ্রাসাতে বসে এই ধরনের স্পিচ বা এই ধরনের কথাবার্তা তিনি বলেছিলেন সেই মাদ্রাসার উপরেও কিন্তু অনেক দিনের সন্দেহ ছিল। পরবর্তীকালে এই স্পিচ ওরিয়েন্টেড একাধিক বক্তব্য এবং যে লিটারেচার ওরিয়েন্টেড যে ডকুমেন্ট এবং এই পার্টিকুলার মাদ্রাসা থেকে যে ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি পাওয়ার কথা ছিল তা কিন্তু পুলিশ প্রাথমিকভাবে উদ্ধার করতে পারেনি, কারণ মাদ্রাসার সঙ্গে জড়িত এক ব্যক্তি এগুলোকে পুড়িয়ে ফেলেন। এবার পুলিশের মনে প্রশ্ন ওঠে যে যখন তারা এই মাদ্রাসায় রেড করলেন তখন পুড়িয়ে কেন ফেলতে হলো ডকুমেন্টগুলো? কেন লিটারেচারের ডকুমেন্ট বা কোরআনের ডকুমেন্টে এমন কি ছিল যেগুলোকে পুড়িয়ে ফেলতে হলো আরো একজন ব্যক্তিকে? এবং কিছু ডকুমেন্টস নাকি ওই মাদ্রাসা থেকে শিফট করে অন্য জায়গাতেও পাঠিয়ে দেওয়া হয়েছে, তা পুলিশ কিন্তু অফিসিয়ালি জানিয়েছে। যদিও এই ধূলিসাৎ হয়ে যাওয়া ছাই ফরেন্সিকের জন্য পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি এখানে আরো একটা ইন্টারেস্টিং গেম কিন্তু এনারা খেলেছেন। একটি কুইজ কম্পিটিশন অর্গানাইজড করা হয়েছিল ওয়াদেত ইসলামীর পক্ষ থেকে, এবং কুইজ কম্পিটিশনটি ছিল সিরাতুন নবীকে কেন্দ্র করে, এবং সেই সিরাতুন নবীকে কেন্দ্র করে যারা উত্তর দিতে পেরেছিলেন তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে। অর্থাৎ এরা দেখার চেষ্টা করছিল যে আপনি ইসলামের ঠিক কতটা পর্যায় অবধি জানেন, এবং সেই পার্টিকুলার জ্ঞানটাকে তারা অন্যদিকে ব্রেন ওয়াশ করে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল, তা কিন্তু পুনে এটিএস পরিষ্কার বুঝে গেছে। সিসিটিভি ডকুমেন্টসও কিন্তু সিজ করা হয়েছে। পাশাপাশি এনার সঙ্গে জড়িত আরও একটি ব্যক্তির নাম উঠে আসে, এবং আপনারা শুনলে অবাক হবেন যে ব্যক্তির কথা এই পুরো ভিডিওতে আমি বলছি, জুবের, তার সঙ্গে যে ব্যক্তির যোগসাজশ খুঁজতে পাওয়া গেছে তিনি একজন পিএইচডি স্কলার, এবং শুধু পিএইচডি স্কলার নয়, তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমির অন্যতম ভালো একজন লেকচারার ছিলেন। অর্থাৎ ডিফেন্স একাডেমিতে লেকচারার হওয়া সত্ত্বেও, তিনি পিএইচডি স্কলার হওয়া সত্ত্বেও ভারত বিরোধী এই শক্তিগুলোকে সহায়তা করেছেন, তা পুলিশ কিন্তু কালকে আইডেন্টিফাই করে আদালতে তুলে দিয়েছে। আরও ইম্পর্টেন্ট বিষয় হলো এই ব্যক্তি কিন্তু 2002 এবং 2003 সালে মুম্বাই সিরিয়াল ব্লাস্টে
প্রধান অভিযুক্ত ছিলেন এবং সে সময় তাকে কিন্তু আর্মস অ্যাক্টে গ্রেফতার করা হয়। পরবর্তীকালে টেরর কনস্পিরেন্সি চার্জ তার বিপক্ষে দেওয়া হয় এবং পরবর্তীকালে তিনি জেল থেকে ছাড়া পান এবং জেল থেকে ছাড়া পেয়ে জুবেরের সঙ্গে যোগাযোগ করেন, অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমির লেকচারার, পিএইচডি কলার, মুম্বাই সিরিয়াল ব্লাস্টের সঙ্গে যুক্ত ছিলেন। 2002-3-এর পর তিনি জেলে যান, আর্মস অ্যাক্ট, টেরোরিস্ট অ্যাক্টে তিনি জেল খাটেন। জেল থেকে বেরিয়ে জুবেরের সঙ্গে হাত মিলিয়ে মাদ্রাসাকে ব্যবহার করে নতুন ছেলেদের ব্রেন ওয়াশ করে ভারত বিরোধী ষড়যন্ত্রের প্লট খুঁজেছিলেন, যার নেপথ্যে নাকি আল কায়দা, তা মুম্বাই এটিএস, পুনে এটিএস, ভারতের গোয়েন্দারা কালকে আদালতে দাবি করেছে। পাশাপাশি এই ব্যক্তির কাছ থেকেও 12টি সেলফোন পাওয়া গেছে, 6টি ল্যাপটপ পাওয়া গেছে, 4টে হার্ড ডিস্ক পাওয়া গেছে, 2টো পেন ড্রাইভ এবং অসংখ্য সিম কার্ড পাওয়া গেছে অ্যাজ ইউজুয়াল। জুবেরের ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনকে দেখা হচ্ছে, জুবেরের কিউআর কোড, তার ঘর থেকে পাওয়া একাধিক তথ্য বাজেয়াপ্ত করে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিদেশি ফান্ডিং এখানে জড়িত। দেখুন, একই প্যাটার্ন, বিদেশি ফান্ডিং, ফোনে সেই সৌদি আরবের নাম্বার, কুয়েত, ওমান, পাকিস্তানের নাম্বার, প্যাটার্ন এক, কিন্তু বুদ্ধি এবং মেধাতে এই ব্যক্তি এতটাই তুখোর যে সমস্ত কিছুকে ছাপিয়ে গেছিলেন। নালে একটি কুইজ কম্পিটিশন অর্গানাইজড করে ছেলে মেয়েদের বাছা, আমার মনে হয় সাধারণ মানুষ কখনো ভাবতেই পারবেন না। পাশাপাশি এখানে কালকে যখন আদালতে কেস ওঠে তখন জুবের আদালতে হাস্যরসের উদ্রেক ঘটিয়ে দাবি করেন যে তিনি নাকি জেলে ঘুমাতে পারছেন না, পুলিশ নাকি ধারাবাহিকভাবে তাকে জেরা করছে এবং এর জন্য তার মেন্টাল পিস বিঘ্নিত হচ্ছে, তিনি অ্যাংজাইটিতে চলে যেতে পারেন। আদালত সব শুনে বলেছেন যে পুলিশকে তার মেন্টাল পিসের কথা ভাবতে হবে। দেখুন, আজমল কাসাব যখন ধরা পড়ে তখনও কিন্তু ভারতের জুডিশিয়ারি নিয়ম অনুযায়ী তাকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছিল, কিন্তু আদালতে দাঁড়িয়ে আমার মেন্টাল পিস বিঘ্নিত হচ্ছে কারণ পুলিশ আমাকে টানা জেরা করছে, এই সংক্রান্ত দাবি আজমল কাসাবও করেনি। যাই হোক, ভারতের বিচার ব্যবস্থা মহান বিচার ব্যবস্থা, তাকে যেন সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয় এই নির্দেশ আপাতত দেওয়া হয়েছে। তবে সব মিলিয়ে যে ঘটনা আমাদের সামনে এস্টাবলিশড করে তা হলো আশেপাশের মাদ্রাসাগুলোকে কাজে লাগিয়ে ফের ভারত বিরোধিতার ছক এবং এখানে জয়সি মোহাম্মদ বা লস্করি তৈবা নয়, এদেরকে ছাপিয়ে যাওয়া একটি অর্গানাইজেশন আল কায়দা এবং লাদেন, তাদের সঙ্গে যোগাযোগ স্পষ্ট, তাও আবার পুনের মতো তথ্য প্রযুক্তিতে উন্নত একটি শহরে আমাদের মধ্যে ভিড়ে থাকা একজন সফটওয়্যার প্রফেশনাল যিনি বছরে 22 লক্ষ টাকা মায়না পান, তিনি আল কায়দার এজেন্ট হয়ে এই গভীর সর্বনাশটি ভারতের বিপক্ষে করছিলেন। যাই হোক, স্যালিউট টু আমাদের গোয়েন্দারা, পুনে এটিএস এই অসাধ্য সাধন কাজটি করেছেন, কিন্তু আপনাদেরও ভাবতে হবে আমাদের আশেপাশে এই ধরনের জুবের আর নেই তো, এই প্রশ্ন কিন্তু থেকে গেল। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, কমেন্টে জানাবেন কেমন লাগছে পুরো বিষয়টি। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।